সংস্কার প্রস্তাব নিয়ে রাজনীতিকদের মিশ্র প্রতিক্রিয়া। কিছু বিষয়ে বিএনপির সংশয়, ঐক্যমতের ভিত্তিতেই চূড়ান্ত হবে প্রস্তাবনা মনে করে অন্য দলগুলো। অনেকগুলো ব্যাপারে আমাদের প্রায়র কমিটমেন্ট আছে। আমাদের 31 দফাতে অনেকগুলো প্রশ্ন সুনির্দিষ্ট করে আমরাই অঙ্গীকার করেছি। যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে আরও অধিকতর আলোচনা এবং জনমত ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা যাবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন, কেন্দ্র দখল সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিএসির। নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা রাখার অভিযোগ শিক্ষার্থীদের, বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের শহীদ ইসমাইলকে হাসপাতালে টেনে নেওয়ার চেষ্টা করলে চালানো হয় গুলি। এখনও দিশেহারা পরিবার, পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ট্রাইব্যুনালে। ডক্টর সাহেব এসে ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মডেল উপস্থাপন। ভোক্তার উপর স্পষ্ট হচ্ছে শুল্ক করের খড়গ। দাম বেড়েছে টিস্যু, বিস্কুট সহ শতাধিক পণ্যের। ক্যান্সার ওষুধের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে উপদেষ্টার চিঠি। সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। এখনো চূড়ান্ত প্রতিবেদন না মেলায় দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। তবে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাব নিয়ে সংশয়, সন্দেহ আছে। নেতারা অবশ্য সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলছেন, বেশিরভাগ প্রস্তাবনায় আছে তাদের রাষ্ট্র মেরামতের রূপরেখায়। অন্যান্য দলগুলো বলছে, রাজনৈতিক দলের সঙ্গে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতেই চূড়ান্ত হবে সংস্কার প্রস্তাবনা। জনগণের ক্ষমতাকে কেবল নির্বাচনের দিন বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি। 2016 সালে ভিশন 2030, 2022-এ 27 দফা এবং পরবর্তীতে 2023-এ 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেয় বিএনপি ও তার সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবারও গুরুত্ব পায় রাষ্ট্রের সংস্কার, যে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠন করে সংস্কার কমিশন। গেল সপ্তাহে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। রাজনৈতিক দলগুলো এই রিপোর্টকে স্বাগত জানালেও এখনই দলীয় অবস্থান থেকে কোনো মন্তব্য করতে নারাজ। আমরা অপেক্ষা করে আছি তাদের অন্যান্য সংস্কারে কি হয়। পুলিশ সংস্কার যেটা দিয়েছে সেটা আমি পুলিশ নিয়ে কাজ করেছি, আমার মনে হয় এটি গ্রহণযোগ্য। নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে এখন পর্যন্ত আমরা ধোঁয়াশার মধ্যেই রয়েছি। অনেকগুলো ব্যাপারে আমাদের প্রায়র কমিটমেন্ট আছে। আমাদের 31 দফাতে অনেকগুলো প্রশ্ন সুনির্দিষ্ট করে আমরাই অঙ্গীকার করেছি। যেগুলো প্রস্তাব নিশ্চয়ই কোনো না কোনো দল দিয়েছেন, আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি। এখন এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে তারা যেগুলো গ্রহণযোগ্য মনে করেছেন কমিশনের বিবেচনায়, সেগুলো তারা প্রস্তাব করেছেন। অধিকাংশ প্রস্তাবনাই রাজনৈতিক দলগুলোর সুপারিশের প্রতিফলন বলে মনে করেন নেতারা। তবে ব্যক্তিগতভাবে বিএনপির এই নীতি নির্ধারক কিছু প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। 21 বছরের একজন তরুণ বা যুবক, তার এত ম্যাচুরিটি হয়নি যে সে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে। এসব সংস্কার প্রস্তাব দিয়েছেন, তাদের হয়তো কোনো একটা দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের মধ্যে চিন্তাভাবনা কাজ করে থাকতে পারে। গণতন্ত্র অনেক রোগেরই মহৌষধের কাজ করবে, সুতরাং আর বহুত্ববাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে যে প্রস্তাবই আসুক না কেন, কমিশনগুলোর পক্ষ থেকে তা চূড়ান্ত হবে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে। যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য। যেগুলোতে একমত হওয়া যাচ্ছে না সেগুলো নিয়ে আরও অধিকতর আলোচনা এবং জনমত ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা যাবে। ফেব্রুয়ারি থেকে যদি জাতীয় ঐকমত্য কমিশন তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন, আমি মনে করি তখন বোঝা যাবে যে কোন কোন প্রশ্নে আমরা একমত হতে পারছি। আর এই প্রস্তাবগুলো এবারই কার্যকরী করা যাবে, আগামী পার্লামেন্টে সবগুলো আইনে প্রণীত হবে, এরকম চিন্তা না করাই ভালো। তারা ছাত্রদের উপর কতটা নির্ভরশীল, ছাত্রদেরকে খুশি করার প্রবণতা তাদের মধ্যে আছে কিনা, সেটি আলাপ আলোচনার পরেই বোঝা যাবে। তো আমরা অপেক্ষা করে আছি তিনি রাজনৈতিক দল বৈঠকের পর কি সিদ্ধান্ত নেন।
নেতারা জানেন এবং মানেন পতিত আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাতে সংস্কার অনিবার্য, কিন্তু তার চলমান প্রক্রিয়াও সেই সঙ্গে এই সংস্কার বাস্তবায়নে নির্বাচন ও নির্বাচিত সংসদের বিকল্প নেই বলেও মত তাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভোট কেন্দ্র দখল সহ সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সফরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সিসি আরও বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ হাতছাড়া হলে আবার কবে হবে সেটা জানা নেই। সঠিক ভোটার তালিকা করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না বলেও তিনি মনে করেন। যেদিন ভয়ভীতিহীন হয়ে ভোট দিতে পারবে সেদিন অধিকার প্রতিষ্ঠা হবে বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতাকে এই অধিকার আমরা প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি প্রয়োগের প্রতিবাদ এবং এবছরের ভর্তি পরীক্ষায় ফল বাতিলের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় মেডিকেলের 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধাবীদের অবমূল্যায়ন করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। বলেন, কোটা বহাল থাকায় মেধাবীদের তুলনায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পায় কোটাধারীরা। এর ফলে ভবিষ্যতে মেধাহীন ডাক্তার তৈরির সুযোগ বা শঙ্কা দেখা দিয়েছে। অবিলম্বে ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন তারা, আর দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রের সমস্ত কাঠামোকে ভেঙে নতুন রাষ্ট্র বিনির্মাণের আমরা স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমার মুক্তিযোদ্ধা করে আছে আমার ভাই বোনদেরকে প্রিভিলেজ দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, কিন্তু সেই পরীক্ষায় আমরা দেখেছি 173 নম্বর পেয়ে একজন চান্স পেয়নি, অন্যদিকে 130, 128, 136 পেয়ে একজন মানুষ চান্স পেয়ে গেল। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন। আমরা একটু দেখে আসতে চাই সবুজের কাছে কি আপডেট আছে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সবুজ? কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছেনই, কি বলছেন তারা? আপনি যেহেতু সেখানে আছেন, একটু বিস্তারিত করে জানাবেন। ইসরাত, মূলত এখানে পৃথক দুটি কর্মসূচি হয়েছে। একটি মেডিকেল এবং ডেন্টালের যে শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা মেডিকেল এবং সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীরা মিলে এই কর্মসূচিটি তারা দিয়েছিলেন এবং তারা যেটি বলছেন যে যেই কোটা বাতিলের দাবিতে মূলত এত আন্দোলন, এত প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই একই ঘটনা অর্থাৎ কোটা দিয়ে মেডিকেলের যে ভর্তি পরীক্ষার ফলাফল সেটি প্রকাশিত হয়েছে, সেটি কোনোভাবেই মানার মতো নয় এবং তারা অবিলম্বে অর্থাৎ আজকের মধ্যেই এই ফলাফল বাতিলের একটি দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং আজকে তাদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলি, সেই দাবি দেওয়ার বিষয়গুলো উপস্থাপন করবেন এবং এই যে তাদের যে কর্মসূচি মানববন্ধন, এই কর্মসূচিতে যারা মেডিকেল শিক্ষার্থী যারা 75 বা 70-এর বেশি মার্কস পেয়েছেন তাদের অভিভাবকরা তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তারা বৈষম্যের শিকার হয়েছেন। এই মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি মূলত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, তাদের একটি আলাদা কর্মসূচি হয়েছে এবং তারা যেটি বলছেন যে যেই আন্দোলন করতে গিয়ে তাদের এত মায়ের বুক খালি হয়েছে, সেই জায়গায় কোটা এখনো বহাল, সেই জায়গা থেকে তারা কোনোভাবেই এটা মানতে পারছেন না এবং তারা তাদের যে আন্দোলন অর্থাৎ শুধু যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটি নয়, অন্যান্য যেই ভর্তি পরীক্ষাগুলো রয়েছে সামনে সেগুলো এবং অন্যান্য যেই চাকরির ক্ষেত্রেও যে কোটা বিষয়টি রয়েছে সব ক্ষেত্রেই আসলে কোটা বাতিল চান এবং এই
বিষয়টিতে সরকারের যে দৃষ্টিভঙ্গি, সরকারের যে দৃষ্টি, সেটি তারা আকর্ষণ করেছেন এবং আজকের মধ্যে এই সব বিষয়ে তাদের পরিষ্কার সিদ্ধান্তের কথা জানাবেন। অন্যথায় আবার জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল আবারও আন্দোলন দেওয়ার হুঁশিয়ারি তারা দিয়েছেন, তাই তো? ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে আবারও সমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী সংকট মঞ্জুর শান্ত। শুনতে পাচ্ছেন, আপনি সকাল থেকেই সেখানে ছিলেন। আন্দোলনকারীরা কি বলছেন, এবং যেহেতু এই এলাকাটি অন্যতমভাবেই আসলে ব্যস্ততম বলা যায়, কর্মসূচির কারণে সড়কে যান চলাচলের কি অবস্থা দেখেছেন? বৃষ্টি, আপনার বেশ কয়েকটা প্রশ্নের মধ্যে সবশেষ যে প্রশ্ন সেটি নিয়ে বলতে চাই যে আন্দোলনকারীরা কিন্তু যেই জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের ফুটপাতেই কিন্তু এখন পর্যন্ত অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু সড়কে নামেননি। অর্থাৎ তাদের এই আন্দোলনের কারণে সড়কে যান চলাচলের কোনো ব্যাঘাত এখন পর্যন্ত ঘটেনি এবং আন্দোলনকারীরা সকালবেলা কিন্তু 11টার সময় তাদের একত্রিত হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে দাঁড়াতে দেয়া এবং কোথায় দাঁড়াবেন সেটা নিয়ে বেশ কিছুক্ষণ দেন দরবার হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু পুলিশে তাদের অভিযোগ তারা যারা করছেন যে তাদের কাছ থেকে তাদের যে হ্যান্ড মাইক এবং যে মাইকের ব্যবস্থা ছিল সেটিও কিন্তু পুলিশ নিয়ে গিয়েছে। সেই কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে তাদের যে আন্দোলনের পরিকল্পনা সেই পরিকল্পনায় তাদের এই হ্যান্ড মাইক নিয়ে যাওয়াটাও কিন্তু তারা পছন্দ করছেন না। একই সাথে তাদের দাবির কথা বলতে চাই, তারা কিন্তু দাবি করছেন যে চাকরিতে আবেদনের যে বয়সসীমা সেই বয়সসীমার ক্ষেত্রে জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছিল যে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম 35 এবং নারীদের ক্ষেত্রে 37, সেই কমিশনের সুপারিশ কিন্তু মেনে না নিয়ে যে 32 বছর বয়স নির্ধারণ করা হয়েছে এ নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই ক্ষোভের কারণে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা দাবি করছেন যে এই 35 বছর বয়সসীমার যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং যে কোনো মূল্যে তারা এই 35-এর যে দাবি রয়েছে সেই দাবি তারা বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন। অনেক ধন্যবাদ শান্ত। শুনছিলাম আমরা। দর্শক, পুলিশ, র্যাব এবং আনসারের নতুন পোশাক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে কথা বলছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। এইগুলি ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিছি। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন সেসব বলেন নাকি রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। কয়টা এটা পরিমাণ তো আর মানে সবকিছু মানে লেথাল ওয়েপন আগে ছিল, আনলেথাল যেগুলি আছে ওইগুলি। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলে তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোন রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। না, ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে, ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোনো স্কোপই নেই। এখন তো তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বিএসএফ যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করছে আমাদের বিজিবিকে সেই ধরনের সক্ষমতা অর্জনে আপনারা কি ভূমিকা রাখছেন? সেকেন্ড প্রশ্ন হলো যে আপনি কি বলছেন 4টা চুক্তি ছিল যেটা শেখ হাসিনার আমলে কথিত, শেখ হাসিনার আমলে যে 4টা চুক্তি করছিল, যে সীমান্তের আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে আমাদের যে সুন্দর রেখা, তার ভিতরে এসে তারা কাজ করছে 150 গজের ভিতরে, সেই 4টা চুক্তি বাতিলের বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা কতটুকু অগ্রগতি আপনাদের? শোনেন, এটার ক্ষেত্রে মানে এইগুলি জানেন তো বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে হয়। প্লাস এটা আমরা বলছি যে আগামী মাসে আমাদের ডিজি, বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে,
এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্ব আমরা একটা কমিটি করে দিছি। ওনারা কোন কোন পয়েন্টগুলি ক্ষেত্রে আমরা একটা রিটার্ন লেটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রিতে ক্ষেত্রে, যেটা তারা। অটোরিকশা চালক ইসমাইল শুধু দেখতে গিয়েছিলেন কি হচ্ছে রামপুরা এলাকায়, আর সেটাই কাল হলো তার। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 19 জুলাই স্পটেই প্রাণ যায় তার। মামলা করে স্ত্রী অপেক্ষায় আছেন ন্যায় বিচার কবে পাবেন। আসলে কি হয়েছিল সেদিন তা অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। 19 জুলাই শুক্রবার আন্দোলনে উত্তাল রামপুরা, মালিবাগ, বনশ্রী, বাড্ডার এই পুরো রাস্তা। রামপুরা টিভি ভবনের সামনে আর ব্রিজের উপর থেকে দুই দিকে চলছিল আইনশৃঙ্খলা বাহিনীর টানা গুলিবর্ষণ। রাস্তায় গাছ আর ল্যাম্পপোস্ট ফেলে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। কিছুক্ষণ পরপর হেলিকপ্টার দিয়ে ছত্রভঙ্গ করা হয় তাদের। পরপরই গুলি করতে করতে এগুতে থাকে বাহিনীর সদস্যরা। একের পর এক গুলিবিদ্ধ হতে থাকে আন্দোলনকারীরা। রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এদিন গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক ইসমাইল। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে ঘিলু বেরিয়ে আসে ইসমাইলের। তাৎক্ষণিক সিঁড়িতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত ইসমাইলকে হাসপাতালে টেনে নেয়ার চেষ্টাও করেন কয়েকজন। আবারও গুলি চলে সেদিক লক্ষ্য করে। ফুটেজে দেখা যায় দুজন, রাজন আর হাবিব, জানালেন কি ঘটেছিল তখন। পুলিশরা তো তখন এইখান পর্যন্ত সবাই দাঁড়াইছিল, সামনের দিক কিছু দূর যায়, তারপরে তো আবার এখানে সবাই দাঁড়াইছিল। সাংবাদিক পুলিশ ওরা এসে যখন ছবি তুললো তার আগেই তো পুলিশ গুলি করে ওই যে ডক্টরের উপরে গুলি টুলি করলো, মানে যারা তুলে নিয়ে যাচ্ছিল। উনি হামাগুড়ি দিবে কিভাবে, উনি তো এখানে পড়েই ছিল। পরে লোকজন ধরে এই পর্যন্ত নিয়ে আসছে, ডক্টর সাহেব এসে ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। সিকিউরিটি গার্ডরা একদম ভিতরে ঢুকে পুলিশে স্টেট কার্ড বলছে যদি কেউ লাশ ধরতে আসে তাহলে শুট করবে, এবং কি গালাগালিও করছে পুলিশে, গালাগালিও করছে যে এই লাশ কেউ ধরতে পারবে না, যার কারণে ওনারা ভিতরে বসে ছিল, এদিকে আর লাশ ধরতে কেউ সাহস করে নাই। হাতিরঝিলের উলন এলাকায় ছোট্ট এই ঘরটি জুড়ে ইসমাইলের সংসার। 19 জুলাই দুপুর পর্যন্ত ঘরেই ছিলেন। মাগরিবের একটু পরে বসেছিলাম, বন্ধু বান্ধব কিছু আসছে, তোর বাবা কোথায় আমি বলতে পারতেছি না, তোর আব্বা তো ডেল্টার সামনে গুলি করে পড়ে আছে। স্ত্রী লাকি হয়তো কখনো ভুলবেন না স্বামীর গুলিবিদ্ধ, ক্ষত বিক্ষত ওই চেহারা। আমার ছেলের আমি একসাথে পড়ে গেছি, পোস্টমর্টম করা হয় নাই? না না, পোস্টমর্টম করতে হয় নাই, ঢাকা মেডিকেল নেওয়ার মতন দেবার সিচুয়েশন ছিল না। সেপ্টেম্বরে এ নিয়ে হাতিরঝিল থানায় মামলা করেন লাকি। আসামি 44 জন, তবে তারা কারা জানেনই না তিনি। আপনি মামলাতে কি চাইছেন আসলে? আমি চাইছি যাতে ন্যায্য বিচার হয়, আমার স্বামী যারা হত্যা করছে যাতে বিচার হয়, সেটাই আমি চাইছি আর কি। আচ্ছা, কিন্তু কোনো আসামির কথা আপনি আলাদা করে বলেননি? না না। এ ঘটনায় হাসপাতালকে দায়ী করায় কিছুটা বিব্রত ইসমাইলের স্ত্রী। এই হাসপাতাল অথবা এই ডাক্তারদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ ছিল কখনো? না না, আমি কিছুই বলি না ভাই, আমি হ্যাঁ করে কিছু বলি না। মানে কি এতে কি করছে এটা যারা করছে এরা জানে, আমি জানি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ইসমাইল হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ট্রাইব্যুনালে। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল, সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে। চলে গেছেন ইসমাইল, রেখে গেছেন স্ত্রী সহ 3 সন্তান। ছেলের পড়াশোনা এখন বন্ধ, চরম কষ্টে কাটছে তাদের দিন। লাকি বেগম চান যারা গুলি করেছিল তাদের চিহ্নিত করে যেন ফাঁসি দেয়া হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটি তদন্তের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার SM মইনুল করিম। সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেছেন, শুধু নামে নয়, মানেও বিশ্বমানের বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। আর এই হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, সে কারণেই তদন্ত করতে 12 সদস্যের একটি টিম রংপুরে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আবু সাইদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকলের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তারা। পেনাল কোডের মামলার মতো যে অভিযোগে নাম আছে, চার্জশিটে নাই, এইটা একটা ফ্যাক্টরি ইস্যু, কিন্তু আমাদের এই আইনে এটা কোনো ঘটনা না। আমরা তদন্ত করে যাদের নাম পাবো তাদেরকেই আমরা মামলায় আসামি হিসেবে গ্রহণ করব। সো সাবেক প্রধানমন্ত্রীর নাম এই মামলায় আসলো কি আসলো না এটা ম্যাটার করে না। আবারও নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীকে। সকালে আদালতে তাদেরকে হাজির করা হয়। নতুন মামলায় গ্রেফতারের তালিকায় আছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপুমণি, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরও বেশ কয়েকজন। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় আরও 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি হৃদয় হত্যা মামলায় গ্রেফতারকৃত কনস্টেবল আকরাম হোসেন, জুলাই আগস্টে উত্তরায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার কনস্টেবল হোসেন আলী এবং যাত্রাবাড়ির গণহত্যা মামলায় এসি তানজিলকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। জানিয়েছেন, আজ দিবাগত রাত 1টার ফ্লাইটে প্রধান উপদেষ্টা রওনা দেবেন। আর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও ডক্টর ইউনুস বৈঠক করবেন, যাদের মধ্যে অন্যতম জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংথার্ন সিনাওয়াত্রা। এই সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি পৃথক সংলাপ হবে, যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি নেতৃবৃন্দও থাকবেন। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হবে। আজাদ মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকার বিশ্বাস করে দেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের উপরে জুলুম চালানো হয়েছিল, আর সেই সময় সংবাদ মাধ্যম যদি সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারত তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারত না। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি সেনাপতি হয়ে সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকার আহ্বান জানান। পরিস্থিতি যেমনই হোক সত্য প্রকাশে পিছপা না হওয়ার কথাও বলেন জামায়াত আমির। দৈনিক সংগ্রামের সংগ্রামী পথ চলার ইতিহাসও তুলে ধরেন তিনি। এই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের জন্য কাউকে হয়রানি করা যাবে না। কোনো সরকারের আমলেই যেন সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়। একই সাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক না করতে আইন প্রণয়নে সরকারের প্রতি আহ্বান তিনি জানিয়েছেন। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে আসলে যুদ্ধ, সংগ্রাম শব্দটার মধ্যেই রয়েছে জীবনের প্রতি পিপাসা। তা আমি আশা করি যে আগামী শত শতাব্দী পার হয়ে যাক সংগ্রামের অভিযাত্রা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে বিএনপির 90-এর ডাকসু নেতাদের উৎসকে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা তিনি বলেছেন। আমানুল্লাহ আমান আরও বলেছেন, ভোটাধিকারই হলো গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দেবে, আর এর মাধ্যমে কায়েম হবে জনগণের সরকার। এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান পাঠ্য বইয়ে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করার দাবি জানান। স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণেরও দাবি জানান তিনি। শহীদ আসাদের পরিবার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
যে আসাদ গেট যেটা, এই আসাদ গেটটাকে সংস্কার করা হোক, বা একটি পুস্তকে আগে আসাদের নামে ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছি না, সেটা অন্তর্ভুক্ত করা হোক। আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের এবং শহীদের রক্তদান সেই আশা পূরণ হবে। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা 25,044 পিস স্কিন কেয়ার সামগ্রী উদ্ধার করেছে ডিবি পুলিশ এবং গ্রেফতার করা হয়েছে চোরাচালান চক্রের এক সদস্যকে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তেজগাঁ জোনের ডিসি মিজানুর রহমান। বলেছেন, রোববার সন্ধ্যায় বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আলম নামের চোরাচালান চক্রের একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এসব কসমেটিক্স শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হতো এবং অনলাইন শপ সহ বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো। এই চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ডিবি পুলিশ জানিয়েছে। এদিকে উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় 48 লাখ টাকা বলেও জানায় তারা। বেড়েছে সুপারির দাম, চশমার ফ্রেমেও বাড়তি অর্থ নেওয়া হচ্ছে। টিস্যু পেপার, বিস্কিট, নানা পণ্যের দাম বেড়েছে এবং ক্রেতার উপরে স্পষ্ট হচ্ছে শুল্ক করের খড়গ। ক্যান্সার ওষুধের উপরে শুল্ক প্রত্যাহারে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। একই সাথে মাল্টিভিটামিন জাতীয় ওষুধের শুল্ক বৃদ্ধির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের জায়গায় ফিরছে নন এসি রেস্তোরাঁয় খাবারে ভ্যাট। একই সাথে কয়েকটি পণ্যের শুল্ক কর নিয়েও পর্যালোচনা হচ্ছে। বাকিটা জানাবেন সহকর্মী রিমন রহমান। পানের সঙ্গে বলা যায় অপরিহার্য উপাদান সুপারি। এক্ষেত্রে কাঁচা এবং শুকনা দুই ধরনের সুপারির চাহিদা সমান, কিন্তু এই পণ্যের আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সব ধরনের সুপারিতে সম্পূরক শুল্ক হার এখন 45%, আগের চেয়ে 15% বেশি। কেজিতে দাম বেড়েছে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। কাঁচা সুপারের দাম বাড়তি, শুকনা সুপারের দাম বাড়তি, দোলের দাম বাড়তি, কিন্তু আমাকে ছিল 5 টাকাই লস তো হচ্ছে। প্রতি ইয়াতে 200 টাকা লস হচ্ছে পান সুপারি থেকে। আগে ছিল 380 টাকা, এখন হইলে আপনার 520 টাকা। সানগ্লাস, সব ধরনের চশমার প্লাস্টিক এবং মেটাল ফ্রেমের উৎপাদন এবং সেবা পর্যায়ে বাড়িয়ে দেওয়া হয়েছে ভ্যাট। 10% বাড়িয়ে নতুন হার এখন 15%। এর ফলে চশমার বাজারেও তৈরি হয়েছে অস্থিরতা। করোনায় খেলাম এক ধাপ, এখন খাইতেছে আরেক ধাপ। তো দোকানদার আছে পলাই গেছে, বেচা কিনি নাই, কোথায় থেকে দিবে এগুলা? ভ্যাট বৃদ্ধির কারণে বাড়ছে সব ধরনের টিস্যুর দাম। ডিটারজেন্ট, মেশিনে প্রস্তুত বিস্কুটেও 10% হারে বাড়িয়ে দেওয়া হয়েছে ভ্যাট। বাড়তির দিকে এসব পণ্যের দাম শুধুমাত্র হ্যান্ড টাওয়ালে প্রায় 1 টাকা করে বাড়ছে, আরও বাকিগুলো আপনার অনেকগুলো বাড়বে। যেটা নিচ্ছে এটা অনৈতিকভাবেই নিচ্ছে, কারণ এটা নেওয়ার রাইট সরকারের নাই। শতাধিক পণ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনজীবনে তৈরি হয়েছে অস্বস্তি। সরকারের মধ্য থেকেও হচ্ছে সমালোচনা। ক্যান্সারের ওষুধে ব্যবহৃত কাঁচামাল এবং ফিনিশড প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর ও অগ্রিম কর প্রত্যাহারে এনবিআর এর কাছে চিঠি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। একই সঙ্গে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ওষুধের কাঁচামাল আমদানিতে নতুন করে 10% ভ্যাট বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ক্যান্সারের ওষুধে শুল্ক কমালে রাজস্ব ঘাটতি হবে 40 থেকে 50 কোটি টাকা। অন্যদিকে মাল্টিভিটামিনের শুল্ক বৃদ্ধি করলে বছরে রাজস্ব বাড়বে 350 কোটি টাকা। ফল বলেন বা কাপড়, সাবান, ডিটারজেন্ট এই জাতীয় পণ্যের উপরেই তো বসানো হয়েছে। এর মধ্যে আবার ওষুধও আছে, এটা তো নিত্য প্রয়োজনীয়। ফ্যাট যেটা ভোক্তাদের কাছ থেকে কালেক্ট করা হয় পুরোটা কিন্তু সরকারি কোষাগারে জমা পড়ে না, এখানে অনেক ফাঁকি দেওয়া হয়। শর্ট টার্মে কতটা রাজস্ব আদায় বৃদ্ধি করা সম্ভব হতো সেই দিকগুলো দেখা হয়েছিল কিনা। রেস্তোরাঁয় খাবারে ভ্যাট হার আগের জায়গায় আনতে কাজ করছে এনবিআর। একই সঙ্গে ওষুধ, ইন্টারনেট সহ কয়েকটি সেবায় কিছুটা কমবে শুল্ক কর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের লো স্কোরিং থ্রিলারে অস্ট্রেলিয়ার কাছে 2 উইকেটে হারল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বাংলাদেশের করে 91 রানের জবাবে 4 বলার 2 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে অজিরা। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। ওপেনার সুমাইয়া সুবর্ণার 13 আর আফিফা ইরার 29 ছাড়া কেউ ছুঁতে পারেনি 2 অঙ্কের কোটা। আর তাতে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 91 রানে বাংলাদেশের ইনিংস থামে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই 26 রান তোলে অজিরা। একটা সময় 1 উইকেটে সংগ্রহ ছিল 50 রান, সেখান থেকে 10 রানের ব্যবধানে অজিদের
অর্ধেক ব্যাটার সাজঘরে। ৭৭ রানে 7 উইকেট হারানোর পর আশা জাগে টাইগ্রাসদের। শেষ দিকে আরও 1 উইকেট হারালো। শেষ ওভারে 2 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পা দেয় অস্ট্রেলিয়া। বিপিএলে দিনের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। আর শেষ খবর পাওয়া তাদের যেই সংগ্রহ তা হচ্ছে 1 উইকেটে 28 রান। বিপিএল কভার করতে চট্টগ্রামে আমাদের সহকর্মী আফনান পিয়াল আছেন, দেখে আসতে চাই পিয়াল কেমন দেখছেন এই ম্যাচ। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা 2 দলের লড়াই চলছে। পিয়াল, উইকেট কেমন দেখছেন? বৃষ্টি, ধন্যবাদ। উইকেট আমরা আগের দিন যেটা দেখেছি বেশ ভালো, এবং ম্যাচের দিন সকালেও যেটা দেখে মনে হয়েছে যে এই উইকেটে রান করা সম্ভব। তবে চট্টগ্রামে যেটা দেখা যাচ্ছে দিনের প্রথম ম্যাচে অতটা রান হয় না যেটা দিনের দ্বিতীয় ম্যাচে হয়। আমরা আগের দিনও এটা দেখেছি। প্রথম ম্যাচে 121 রান করেছিল চিটাগাং কিংস, স্বাগতিক চিটাগাং কিংস। পরবর্তীতে সেটা বরিশাল চেইজ ডাউন করে 6 উইকেটে 4 উইকেট আর্লি হারিয়ে ফেলে। এবং রাতের ম্যাচ যেটা দেখা যায় যে 210 রানের টার্গেট পুরো শেষ ওভার পর্যন্তই কিন্তু লড়াইয়ে ছিল দুর্বার রাজশাহী, পরবর্তীতে তারা হেরে যায়। তো এই ম্যাচের বিষয়ে বাদ দিয়েও আরেকটা ব্যাপার নিয়ে এই মুহূর্তে কিন্তু আলোচনা চলছে। দাভিদ মালান এবং তামিম ইকবাল ইস্যু। গতকাল প্রথম দিনের প্রথম ম্যাচে তামিম ইকবাল রান আউট হন। দাভিদ মালান তার অন্য ওপেনার তার সঙ্গে একটা ভুল বোঝাবুঝিতে। পরবর্তীতে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়, আলোচনাই বলা যায়। তারপরে তামিম ইকবাল সেটার একটা ক্লারিফিকেশন দেন। সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাটা দেখা গেছে তামিম হয়তো তাকে বকা দিয়েছেন, এরকম একটা ব্যাপারই তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে। এগুলো তামিমের দৃষ্টিগোচর হয় এবং পরবর্তীতে তামিম সেটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তার পরিপ্রেক্ষিতে দাভিদ মালানও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং দুইজনের কথার সারমর্ম বা সারাংশ যাই বলি না কেন দুটোই একই। তারা দুজনই বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে সবই মিথ্যা। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য পিয়াল।